হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অনলাইন ক্লাসে, যেটি সম্প্রচারিত হচ্ছে জিঞ্জিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজের ইউটিউবের চ্যানেল থেকে। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি আজকে তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে একাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্লাস। তো আমি একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমরা অবশ্যই খাতা কলম সাথে রাখবে, গুরুত্বপূর্ণ টপিকগুলো নোট ডাউন করে নিবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, ক্লাসটি শুরুর পূর্বে আমি প্রথমেই তোমাদের কিছু ছবি দেখাবো। ছবিগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে এবং ছবিগুলো দেখার পরেই তোমরা ধারণা লাভ করতে পারবে যে আমরা কোন বিষয় নিয়ে আজকে ক্লাস করব। দেখো, একটি ছেলে, তার হাতের মধ্যে কিছু ভার্চুয়াল ডিভাইস এবং হচ্ছে গিয়ে চোখের মধ্যে একটি ভিআর বক্স দিয়ে আছে। তারপরে আরেকটি ছবি তোমরা দেখো যে একটি লোক গেমসের মতো কিছু একটা খেলতেছে। তো চলো তারপরে ছবি আমরা দেখতেছি যে একটি মেয়ে কি করতেছে, কানের মধ্যে হেডফোন আছে, একটি সিটের মধ্যে সে বসে আছে, একটি গাড়ির মধ্যে স্টিয়ারিং সে ধরে রাখছে। তারপরে চোখের মধ্যে একটি ভিআর বক্স আছে। তারপরে দেখো, দুইজন লোক গেমস খেলতেছে, তাদের সামনে বিশাল একটি মনিটর, জয়স্টিক, হ্যাঁ, তারা অনেক কিছুর ভেতরে একটা এনভায়রনমেন্ট, তাই না? তো দেখো তারপরে আহ দেখা যাচ্ছে যে গেমসের মতো কিছু একটা একটা মহিলা কিছু একটি ধরার চেষ্টা করতেছে, তাই না? ওকে। হ্যাঁ, তো এই ছবিগুলো দেখার পরে কিন্তু তোমরা ধারণা লাভ করতে পারো যে আজকে আমরা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে ক্লাস করব। আসলে ভার্চুয়াল রিয়েলিটিটা কি? তো ভার্চুয়াল রিয়েলিটিটা হচ্ছে, ধরো তোমার বাস্তবে নেই, তোমার কল্পনার যে জগৎটা আছে সেই জগৎটিকেই বাস্তবে রূপদান করা। বিষয়টা হচ্ছে এমন যে তুমি একটি চেয়ারে বসে আছো, একটি চেয়ারে বসে আছো, সেই চেয়ারটিকে কিছু ডিভাইসের মাধ্যমে বা ইলেকট্রনিক উপায়ে তুমি বসে বসে নিজের মতো করে কন্ট্রোল আপ করতেছো। তো এটা ওয়ান কাইন্ড অফ ভার্চুয়াল রিয়েলিটি। আরেকটা হচ্ছে তোমার কল্পনার জগৎ, যে কল্পনার জগৎটি তোমার সামনে নেই, কিন্তু তুমি বাস্তবে সেটাকে অনুভব করতে পারতেছো একটা কৃত্রিম পরিবেশ তৈরির মাধ্যমে। তো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে সেই ভার্চুয়াল রিয়েলিটি। তো চলো শুরু করা যাক। তো আজকে আমি এই লেকচারটি থেকে যে সকল বিষয়গুলো পড়াবো সেটি প্রথমে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কি তা তোমরা বলতে পারবে। তারপরে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির যে ধাপসমূহ আছে সেগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে। ভার্চুয়াল রিয়েলিটি বৈশিষ্ট্য তোমরা ব্যাখ্যা করতে পারবে। এবং লাস্ট ওয়ান, তোমরা ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব যেটি আছে সেটিকে বিশ্লেষণ করতে পারবে। তো চলো এখন ভার্চুয়াল রিয়েলিটি যেটি আছে সেই ভার্চুয়াল রিয়েলিটি ক্লাসটি শুরু করার পূর্বে আমরা দেখি একটু ভার্চুয়াল রিয়েলিটি কিভাবে কাজ করে। সেটির জন্য আমরা একটা ভিডিও এখন দেখব। তো ভিডিওটি দেখার পরপরই আমরা ইনশাল্লাহ ক্লাসে ফেরত আসবো। তো চলো আমরা ভিডিওটি উপভোগ করি। দেখো, এই জায়গাতে ড্রাইভিং সিমুলেশন লেখা। সিমুলেশন কথার মানে হচ্ছে যে একটা পরিবেশ সৃষ্টি করা, যে পরিবেশটি আমরা বাস্তবে যে বিভিন্ন গাড়ি হতে পারে, তারপরে বিমান হতে পারে ইত্যাদি, এগুলোকে আমরা বাস্তবে অনুভব করতে পারি, হ্যাঁ, সেরকম একটা পরিবেশ সৃষ্টি করা। দেখো, এটা কিন্তু গাড়ি না, তবু একটি লোক গাড়ির মতো করে এটাকে ব্যবহার করার চেষ্টা করতেছে। তার সামনে কিছু এলইডি স্ক্রিন রয়েছে, একটি মাউসের মতো আমরা দেখতে পারতেছি। সেই মাউসটা দিয়ে সে তার পরিবেশ, মানে কেমন পরিবেশে সে গাড়িটাকে ড্রাইভ করবে সেটি সিলেক্ট করলো, গাড়ির মতোই সে গাড়িটাকে স্টার্ট করলো, গিয়ার বক্স চেঞ্জ করলো, সবকিছু গিয়ার বক্সের যে একটা নর্মালি গাড়ি হয় সেরকমই সে সবকিছু করতেছে। স্টিয়ারিং সে গাড়ির মতো করে স্টিয়ারিংটাকে সে কন্ট্রোল আপ করতেছে। তারপর আমরা দেখতেছি সে পায়ের কাছেও ব্রেক এবং স্টিয়ারিং যেগুলো আছে সেগুলো সে একটা বাস্তব গাড়ির মধ্যে যেমন থাকে সে এই পরিবেশ থেকে কিন্তু সেম সে ধারণা লাভ করতে পারতেছে বা অনুভব করতে পারতেছে, তাই না? ওকে। তো দেখো, সে কিন্তু গাড়ি ড্রাইভ করতেছে, সে কিন্তু রোডে নেই, তাই না? রোডে নেই, তারপরেও সে গাড়িটাকে ড্রাইভ করতে পারতেছে। দেখো, এই জায়গাতে স্পিড মিটার, ফুয়েল মিটার ইত্যাদি রয়েছে। ড্রাইভিং ইন দ্য ফগ, কুয়াশার মধ্যে গাড়ি ড্রাইভ করলে কেমন লাগে সেই অনুভবটা সে নিচ্ছে। কিন্তু সে কিন্তু একই পরিবেশে বসে আছে, বাট সে এনভায়রনমেন্টটা চেঞ্জ করে দিল, রাস্তাটা চেঞ্জ করে দিল, তাই না? তো বিষয়টা হচ্ছে এমনই, হ্যাঁ। সে কিন্তু এখন কি নাই, রোডে নেই, কুয়াশাচ্ছন্ন রোডে নেই, বাট কুয়াশাচ্ছন্ন রোড সে অনুভব করতে পারতেছে একটা পরিবেশের মাধ্যমে।
ওকে। তারপরে দেখো ড্রাইভিং এট নাইট। সে রাতে কি করবে? রাতে গাড়ি চালাবে। রাতের পরিবেশটা কেমন সে এখন সেটা উপভোগ করবে। দেখো সে কিন্তু এখন রাতে নেই বা গাড়ি নিয়ে রাতে রোডে সে আসেনি। তাই না? তারপরেও সে রাতে পরিবেশটি কেমন সেটি কিন্তু অনুভব করতে পারতেছে কৃত্রিম অবস্থাতে একটা পরিবেশ সৃষ্টি করে। তাই না? গিয়ার বক্স চেঞ্জ করতেছে, স্টিয়ারিং সবকিছু একটা গাড়ির মতো। একটা কৃত্রিম পরিবেশে বসে সে একটা গাড়ির মতো করে কি করতে পারতেছে? অনুভব করতে পারতেছে। একটা সম্পূর্ণ গাড়ির ফিলিংস সে নিতে পারতেছে। যেটা তোমরা এখন ওই যে বিভিন্ন গেম বক্স বা বিভিন্ন গেমিং জোন যেগুলো আছে সেই জায়গাতে তোমরা বসে বসে গাড়ি এবং বাইক ড্রাইভ করতে পারো আশা করি। দেখো রাতের সড়ক কত সুন্দর, তাই না? সে এই সড়কের মধ্যে ড্রাইভ করতেছে হাইওয়ে রোডের মধ্যে, বাট সে কিন্তু হাইওয়ে রোডে নাই, সেটা একটা কৃত্রিম পরিবেশ। দেখো ইন্ডিকেশন, একটা গাড়িতে যা কিছু থাকে সবকিছুই হচ্ছে, তাই না? ওকে। সো এইরকম ভাবে ইএফএক্স যেটা সিমুলেশন, এই ড্রাইভিং সিমুলেশন বা ড্রাইভিং সিমুলেটরের মাধ্যমে সে কি করতে পারতেছে? সম্পূর্ণ গাড়ির যে অনুভবটা আছে সেটি সে উপভোগ করতে পারতেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলো এবার আমরা আমাদের পাঠে ফেরত আসি। এখন আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি কি আসলে সেটা আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখো একটা লোক, তোমরা যদি একটু হাতের তোমাদের বা পাশে অথবা ডান পাশে খেয়াল করো, একটা বৃত্ত বক্সের ভেতরে একটা লোক কিছু একটা ফাঁকা জায়গাতে সে হাত নাড়াচ্ছে, কিন্তু তার চোখে যে ভিআর বক্স আছে সেটির মাধ্যমে সে অনুভব করতে পারতেছে একটি পিকক বা সরি বা একটি ময়ূরকে সে আদর করতেছে, এবং ময়ূরটাও সে আদর খুব মজা করে গ্রহণ করতেছে। আবার তোমার হাতের ডান পাশে একটা লোক দেখো, একটা টেবিলের উপরে দৌড়াচ্ছে বা একটা পরিবেশের উপরে দৌড়াচ্ছে, একটা সিমুলেটরের উপর দৌড়াচ্ছে, কিন্তু সেই ব্যক্তিটা চোখের ভিআর বক্সের মাধ্যমে কিন্তু অনুভব করতে পারতেছে সে রোডের মধ্যে কি করতেছে, দৌড়াচ্ছে, তাই না? তো দেখো ভার্চুয়াল রিয়েলিটির যে সংজ্ঞাটা আছে, এক্সাক্ট সংজ্ঞাটা কি? প্রকৃত অর্থে বাস্তবে নয় কিন্তু বাস্তবে চেতনা উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে আমরা কি বলবো? ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবে বাস্তবতা কিংবা কল্প বাস্তবতা বলে থাকবো। তাহলে তোমরা সংজ্ঞাটা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নিবে। প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবে বাস্তবতা কিংবা কল্প বাস্তবতা বলে থাকে। তো চলো দেখি আমরা কিভাবে এই ভার্চুয়াল রিয়েলিটিটাকে ব্যবহার করব। হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো একটি পরিবেশ বা ঘটনার বাস্তব ভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্র ভিত্তিক রূপায়ণই হলো ভার্চুয়াল রিয়েলিটি। তোমরা কিন্তু আরেকটি সংজ্ঞা পেয়ে গেলে সেটি অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখতে পারো। হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো একটি পরিবেশ বা ঘটনার বাস্তব ভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্র ভিত্তিক রূপায়ণই হলো ভার্চুয়াল রিয়েলিটি। কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে তৈরি ও উপস্থাপন করা হয় যা ব্যবহারকারীর কাছে সত্য বা বাস্তব বলে মনে হয়। আমি একটু আগে তোমাদের যে কথাটা বলেছি, কল্পনা জগৎকে বাস্তবে রূপদান করা, সেটি অবভিয়াসলি কম্পিউটার সিস্টেম, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে হতে হবে। তাকেই তখন তোমরা বলতে পারবে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি, দেখো এই প্রযুক্তিতে কম্পিউটারের মাধ্যমে সিমুলেশন তৈরি করা হয়। আসলে সিমুলেশন যে কথাটা আছে, সিমুলেশন হচ্ছে আমরা একটা গ্রাফিক্সের মানে উচ্চ স্তরের গ্রাফিক্স আমরা বলতে পারি, হ্যাঁ? যে গ্রাফিক্সটা তোমার কি করবে, ব্যবহারকারীর ইন্দ্রিয়ের সাহায্যে বিমূর্ত বস্তু বা ধারণার একটি উদ্দীপক স্থাপন করা হয়, এবং এই উদ্দীপক স্থাপন করার ফলে ব্যবহারকারীর টেলিপ্রেজেন্স, আসলে টেলিপ্রেজেন্স এই বিষয়টি অনেক বিস্তারিত একটা বিষয়। এই বিষয় সম্পর্কে আমি তোমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে শুধু আমি টেলিপ্রেজেন্সের ছোট্ট একটু সংজ্ঞা বলে রাখি যে টেলিপ্রেজেন্সটা হচ্ছে যে কোনো গ্রাফিক্স, যে কোনো চিত্র অনেক উচ্চ ক্ষমতা সম্পূর্ণ পর্দা বা মনিটর, সেটা বড় হোক ছোট হোক, সেই জায়গাতে উপভোগ করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বা উপভোগ করার প্রযুক্তি, এটাকেই বলা হয় টেলিপ্রেজেন্স। টেলিপ্রেজেন্স ধারণা উপভোগের মাধ্যমে নতুন একটি জগতে প্রবেশ করে এবং বাস্তবের মতো অভিজ্ঞতা অর্জন ও রোমাঞ্চ সৃষ্টির ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে। যে তুমি বাস্তবে আছো এমন অভিজ্ঞতাও তুমি অর্জন করতে পারবে, আবার খুব রোমাঞ্চকর পরিবেশও তুমি উপভোগ করতে পারবে এই ভার্চুয়াল রিয়েলিটির ফলে। এখন দেখো ভার্চুয়াল রিয়েলিটির ইতিহাস। ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে সর্বপ্রথম আমাদের ধারণা দেন স্যার মর্টন এল হিলিক।
আমি আবার তোমাদের নামটা বলছি, তোমরা নোট ডাউন করে রাখো। স্যার মর্টন অ্যান্ড হিলিক, তিনি সর্বপ্রথম আমাদের ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে ধারণা দেন বা আত্মপ্রকাশ করেন। তিনি এমন একটা সিমুলেটর মেশিন আবিষ্কার করেছিল, যে সিমুলেটর মেশিনটির নাম ছিল হচ্ছে গিয়ে সেন্সোরাম স্টিমুলেটর। সেন্সোরাম স্টিমুলেটর 1961 সালে তিনি এই যন্ত্রটি আবিষ্কার করেন, যে যন্ত্রের মাধ্যমে আমরা প্রকৃতি, হ্যাঁ প্রকৃতি, যেমন আমি বন জঙ্গলে হেঁটে যাচ্ছি, তারপরে হচ্ছে কি রাস্তা, হাইওয়ে রাস্তা, এবং সৌরজগতের সামান্য কিছু অংশ সে তার এই সেন্সোরাম স্টিমুলেটর যে যন্ত্রটি আছে এটির মধ্যে লোকজনকে, আমরা ওই যে ছোটবেলায় ভিডিও গেমস খেলতাম, মনিটরের অনেক কাছাকাছি চলে যেতে হতো। মনিটর অনেক কাছাকাছি, যে একটা বিশেষ ধরনের চেয়ার তিনি ব্যবহার করেছিলেন, যে চেয়ারে বসে এই ভার্চুয়াল একটা পরিবেশ তিনি সৃষ্টি করেছিলেন, এবং বাস্তবে সেই ভার্চুয়াল পরিবেশের উপভোগ বা এনজয় করা যেত। তো আমরা এটার জন্য মর্টন এল হেলিক স্যারকে বলে থাকি তিনি ভার্চুয়াল রিয়েলিটির প্রথম আত্মপ্রকাশ করে থাকেন। আশা করি ইতিহাসটি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। তো তারপরে দেখো, এই ভার্চুয়াল রিয়েলিটিটি উপভোগ করার জন্য আমাদের কি কি পরিধান করতে হবে। আমরা মাথায় যেটি পরিধান করব সেটাকে আমরা বলবো হেড মাউন্টেন ডিসপ্লে, যেটি আমাদের হেডসেটটি চোখ এবং কানকে ঢেকে রাখবে, এবং এটি দ্বারা কোনো দৃশ্য দেখা ও শোনা যাবে। তার মানে তুমি এই যে হেডসেটটি পরে থাকবে, এটি দ্বারা তুমি যে কোনো দৃশ্য দেখতে পারবে এবং শুনতে পারবে। ত্রিমাত্রিক ছবি দেখার জন্য লেন্স সহ হেডসেট ব্যবহার করা হয়। ত্রিমাত্রিক 3D যে ছবিগুলো আছে, যেমন তোমরা বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে অনেক সময় ছবি দেখতে যাও, যমুনা ফিউচার পার্কে ছবি দেখতে যাও, তখন তোমার 3D মুভিগুলো দেখো। তো 3D 4D এরকম মুভিগুলো দেখার পূর্বে তোমাদের কিন্তু, যখন তোমরা এই সিনেমা থিয়েটারে এন্ট্রি করো, এন্ট্রি করার সময় তোমাদের হাতে একটা সানগ্লাস দিয়ে থাকে, একটা বিশেষ ধরনের সানগ্লাস, যে সানগ্লাস গুলো দিয়ে আমরা যদি মনিটরের দিকে দেখি তাহলে আমাদের কাছে খুব ছবি যেগুলো আছে খুব ক্লিয়ার এবং খুব কাছাকাছি মনে হয়। বাট তুমি যদি এই সানগ্লাসটা খুলে মনিটরের দিকে তাকাও তাহলে দেখবে ছবিগুলো কিন্তু ঘোলা মনে হচ্ছে। তো এটা একটা বিশেষ ধরনের লেন্স, যেটি তোমার চোখের গতিবিধি, যে তোমার চোখের গতিবিধি তোমরা জানো সবাই, যে আমাদের চোখের একটা নির্দিষ্ট গতিবিধি রয়েছে, একটা নির্দিষ্ট প্রেসার রয়েছে। সো এগুলার উপর নির্ভর করে তোমার সাথে অ্যাডজাস্টমেন্ট করে নেয় ছবিগুলো, এবং সেই ছবিগুলো তোমাকে উপভোগ করতে সাহায্য করে। তারপরে দেখো, তোমরা হ্যান্ড গ্লাভ দেখলেই মনে হবে যে হয়তো এটা পরে শীতের সময় চলে আসছে, আমরা হয়তো বাইক চালাবো। হ্যাঁ, বাইকের হ্যান্ড গ্লাভস এমন হতে পারে, কিন্তু আসলে এটা বাইকের হ্যান্ড গ্লাভস না, এটাকে আমরা বলবো ডেটা গ্লাভ। এই ডেটা গ্লাভের মাধ্যমে দেখো আমরা কিন্তু কম্পিউটার ইনপুট দেই, যে কোনো কাজ করার জন্য কম্পিউটারকে কমান্ড দিতে হবে। তো এখন আমরা যখন ভার্চুয়াল পরিবেশ ঢুকে যাব, তখন কিন্তু আমাদের সাথে কম্পিউটারের কিবোর্ড বা মাউস থাকবে না। তো আমরা কমান্ড দিব কিভাবে? আমরা এই ডেটা গ্লোব বা ডেটা হ্যান্ড গ্লোবের মাধ্যমে কমান্ড দিব, যে কমান্ডটা হয়ে থাকবে বিভিন্ন দৃষ্টের অবতারণা। যেমন আমি ধরো গেমস খেলতেছি, গেমসে আমার হাতে একটা গান আছে, এখন গান থেকে আমি শুট করার জন্য কিন্তু আমার ট্রিগারের মধ্যে প্রেস করা লাগবে। সো আমার কাছে তো আর একবার অরিজিনাল গান নেই, তো আমার কাছে হ্যান্ড গ্লাভ আছে। এখন আমি কি করব, আমার হাতের আঙুলটি যে ট্রিগারের মধ্যে রাখবো, ট্রিগারটা আমি আঙুলটাকে নড়াচড়া করব, তার মানে আমি দিশা অবতরণ করতেছি, আমি দৃশ্যের মধ্যে ঢুকে যাচ্ছি। এবং আমার যে অন্যান্য প্রয়োজনীয় নির্দিষ্ট কাজ আছে সেই নির্দিষ্ট কাজের আমরা কমান্ড দিয়ে থাকি ডেটা গ্লোভ বা হ্যান্ড গ্লোভের মাধ্যমে। এবং আমাদের শরীরে কি পড়তে হবে দেখো, আমাদের শরীরে পড়তে হবে একটি পূর্ণাঙ্গ বডি স্যুট, এবং আমাদের চোখে থাকতে হবে একটি বিশেষ ধরনের চশমা, তাই না? ওকে, এর মাধ্যমে আমরা ভার্চুয়াল জগতে প্রবেশ করতে পারবো। এখন ভার্চুয়াল রিয়েলিটির যে কাজটি আছে এটি মূলত দুইটি ধাপে হয়ে থাকে। প্রথমেই কম্পিউটারে একটি ত্রিমাত্রিক ছবি দিয়ে ভার্চুয়াল পরিমণ্ডল বানানো হয়। আচ্ছা, ভার্চুয়াল পরিমণ্ডল একটু আমি তোমাদের ত্রিমাত্রিক ভার্চুয়াল পরিমণ্ডল একটু সহজভাবে বলি, হ্যাঁ? এত ডিটেইলসে আসলে ত্রিমাত্রিক, আ দ্বিমাত্রিক এই সকল ছবিগুলোর সাথে তোমরা ক্লাস 9-10 এ পরিচিত হয়ে আসছো। কারণ ওই সময় তোমাদের এই দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক কথাগুলো ছিল বা ছবিগুলো সম্পর্কে ডিটেইলস আলোচনা করা হয়েছিল। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি সেগুলো তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ত্রিমাত্রিক যে ভার্চুয়াল পরিমণ্ডলটা বানানো হয় এটা আমি তোমাদের সহজভাবে একটু বুঝাই। আসলে যদি ডিটেইলস বলতে যাই অনেক সময় লাগবে, ক্লাসটি অনেক লেন্থি হয়ে যাবে, তোমরা বোর হয়ে যাবে। তো তোমরা যখন মুভি দেখতে যাও, হ্যাঁ? আমি এই স্টার সিনেপ্লেক্স এর কথাই ধরি বসুন্ধরাতে। ছবি দেখতে গেলে তুমি 3D মুভি দেখার জন্য একটি টিকিট কাটলে। এখন টিকিট কাটার সময় যখন তুমি এন্ট্রি করবে তোমার হলের মধ্যে, হলে এন্ট্রি করার পূর্বে তোমার হাতে একটা চশমা দিবে তারা। তো তুমি এই যখন তোমার মনিটরের মধ্যে ছবিটি শুরু হবে, এই ছবিটি শুরু হওয়ার সময় তোমাকে বলা হয় যে ছবিটি শুরু হওয়ার সাথে, সাথে আপনি চশমাটি চোখে দিবেন। এবং চশমাটি চোখে দিলে তুমি কিন্তু মনিটরের দিকে তাকাইলে তোমার মনে হয় যে সেই মনিটরে ছবিগুলো তোমার খুব কাছাকাছি আছে, খুব ক্লিন, তাই না?
এখন তুমি যদি এই চশমাটি খুলে মনিটরের দিকে তাকাও, তুমি দেখবে যে ছবিগুলো ঘোলা দেখা যাচ্ছে। এই যে ঘোলা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ত্রিমাত্রিক ভার্চুয়াল পরিমণ্ডল। আমি ডিটেইলস এই ত্রিমাত্রিক নিয়ে ইনশাআল্লাহ যেকোনো একটি লেকচারে তোমাদের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখন দ্বিতীয় ধাপে ব্যবহারকারী গতিবিধি অনুসরণ করে ত্রিমাত্রিক ছবি সেই অনুযায়ী পরিবর্তন হতে থাকে। এই যে তুমি যেদিকে ডানে বামে তাকালে, ঠিক আছে? তারপরে তোমার চোখের গতিবিধি ইত্যাদির উপর ডিপেন্ড করে তোমার এই মনিটরের যে ছবিটা আছে তোমার চোখের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এটা একটা সেন্সরের মাধ্যমে কাজ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, এমন একটি কৃত্রিম জগতে প্রধানত যে সকল বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, প্রথম যে বৈশিষ্ট্যটা থাকতে হবে ভার্চুয়াল রিয়েলিটি হওয়ার জন্য, বাস্তব জগতে বিভিন্ন বস্তুকে যেমন দেখায়, কৃত্রিম জগতেও বস্তুগুলো ত্রিমাত্রিক রূপে ঠিক তেমনই দেখাতে হবে। তুমি গাড়ি চালাচ্ছ, তোমার পাশের পরিবেশ, তুমি সরাসরি গাড়িতে আছো, তোমার পরিবেশটা যেমন ঠিক ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তুমি যদি গাড়ি চালাও, তোমার ওই পরিবেশটাও অমনই হতে হবে। এবং তারপরে থাকতে হবে ব্যবহারকারীর চলাফেরার সঙ্গে সঙ্গে বিভিন্ন দৃশ্যের দৃশ্যমান অংশের আনুষাঙ্গিক পরিবর্তন ঘটতে হবে। যে আমরা যখন হাঁটি আমাদের চারপাশ পরিবর্তন হতে থাকে, ঠিক এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা যখন চলাফেরা করব আমাদের চারপাশের পরিবর্তন হতে হবে, শুধু পরিবর্তন না, আনুষাঙ্গিক পরিবর্তন। ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব প্রকৌশলী বিজ্ঞানের মধ্যে এর বিশেষ একটা প্রভাব পড়তেছে, যে আমাদের প্রকৌশলী বিজ্ঞান একটা বিজ্ঞানের জটিল বিষয়। এই জটিল বিষয়গুলো আমরা খুব ইজি ভাবে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সমাধান করতে পারতেছি। বিভিন্ন টাচ স্ক্রিন আমরা ব্যবহার করতেছি, যার ফলে খুব ইজি প্রসিডিউরে আমরা ছাত্র এবং শিক্ষক উভয়ই এই বিষয়টাকে অনেক বেশি আমাদের কাছে চিত্রকর্ষক করে তুলতে পারতেছি, মজার করে তুলে পারতেছি। দেখো, সিমুলেশন তৈরি করতে হবে। সিমুলেশন মানে গ্রাফিক্স এর মতো কিছু একটা পরিবেশ তৈরি করতে হবে। ঠিক আছে? প্রকৌশলী বিজ্ঞানের যে জটিল বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা গবেষণা করতে পারি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের যে ব্যবহার আছে এটি সহজ হয়ে গিয়েছে। এখন মোবাইল ফোন আমরা ব্যবহার করতেছি। মোবাইল ফোনকেও কিন্তু আমরা বলতে পারি একটা ভার্চুয়াল রিয়েলিটি। এতে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। তারপরে দেখো, এখন গবেষণালব্ধ আমাদের যে সকল ফলাফলগুলো আছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা সেগুলো উপস্থাপন করে দিতে পারতেছি। যেমন আমরা এখন করোনা নিয়ে আছি, এই করোনার ভ্যাকসিন কতটুকু কার্যকর সেটা কিন্তু আমরা মনিটরে দেখিয়ে দিতে পারতেছি। যে করোনার ভ্যাকসিনও দেখাচ্ছে মনিটরের মধ্যে, সে সরি করোনার ভাইরাসটাও আমাদের মনিটরে দেখাচ্ছে, করোনা ভাইরাসটাকে ধ্বংস করার জন্য যে ভ্যাকসিন তৈরি করা হচ্ছে সেটিও দেখাচ্ছে। দুইটাকে একসাথে কি করা হচ্ছে, অ্যাডজাস্ট করা হচ্ছে। ভ্যাকসিনটা ভাইরাসের উপর প্রভাব পড়তেছে, ভ্যাকসিনটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে মনিটরের সামগ্রিক রূপ তোমরা দেখতে পারতেছো, এগুলা কিন্তু সবই ভার্চুয়াল রিয়েলিটি। ওকে। তারপরে দেখো, বৈজ্ঞানিক বিভিন্ন যন্ত্রপাতি তোমরা ব্যবহার করতে পারতেছো, তাই না? ওয়েলিং মেশিন, বিভিন্ন এরকম বৈজ্ঞানিক যন্ত্রগুলা তোমরা ব্যবহার করতে পারতেছো। দেখো, ভার্চুয়াল রিয়েলিটির অন্যতম যে প্রভাবটি এখন পড়তেছে, সেই যে প্রভাবটি আছে সেই প্রভাবটি পড়তেছে খেলাধুলার উপরে। তোমরা কিন্তু এখন বিনোদনের যে চ্যাপ্টারটি আছে বা বিনোদন যেটি আছে, এই সম্পূর্ণ বিষয়টি ভার্চুয়াল রিয়েলিটি রিলেটেড হয়ে গিয়েছে। যেমন দেখো, তোমাদের হাতের ডান পাশে, এখন তো এই যুগে আর ডাইনোসর নেই, বা পৃথিবীতে ডাইনোসর যখন ছিল আমরা তো তখন হয়তো ছিলাম না। তখন হয়তো না, আমরা তখন ছিলামই না, কিন্তু আমরা ডাইনোসরকে ফিল করতে পারতেছি। দেখো, লোকটা ডাইনোসরের মাথায় হাত বুলাচ্ছে, ডাইনোসর কিন্তু আদর নিচ্ছে, তাই না? এবং লোকটা ভয় পাচ্ছে ডাইনোসর দেখে। পাশে কি খেলা হচ্ছে? বাস্কেটবল খেলা হচ্ছে। এই পাশ থেকে একটা ডাইনোসর কি করতেছে, স্লাইড করতেছে। এই যে সামগ্রিক কাজগুলো হচ্ছে, এই কার্টুন দেখতে পারতেছে, এগুলো সবই ভার্চুয়াল রিয়েলিটি। আশা করি তোমরা এই টপিকগুলো বুঝতে পারতেছো। এখন দেখো, ভার্চুয়াল রিয়েলিটি কল্যাণের ফলে কি কি হচ্ছে। দেখো, বিভিন্ন খেলাধুলার নিয়ম সম্পর্কে তোমরা জানতে পারতেছো। এই ভার্চুয়াল রিয়েলিটির ফলে বিভিন্ন যে খেলাধুলা তোমরা করো, সেই খেলাধুলার নিয়ম কানুন সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারতেছো। তারপরে কম্পিউটারের সাথে আমাদের একটা যোগাযোগ হচ্ছে, এবং কম্পিউটারে খেলায় অংশগ্রহণ করা আমাদের জন্য সহজ হচ্ছে। বিশাল বিশাল এখন গেমিং কম্পিউটার তোমরা তৈরি করতেছো বিশাল মনিটর দিয়ে, যেগুলো আমাদের বাচ্চাদেরকে কম্পিউটারের সাথে অনেক বেশি কি করে দিচ্ছে, আহ, যোগাযোগ বা একটা গভীর সম্পর্ক তৈরি করে দিচ্ছে। তারপরে দেখো, খেলাধুলা ও বিনোদনের আরেকটি অন্যতম টপিক, যে দুইটি ছবি আমি তোমাদের সামনে দিছি, এই মুভিটি তোমাদের খুব পরিচিত। আমাকে কমেন্ট বক্সে মুভিগুলোর নাম জানাবা একটু, যে এই মুভিগুলো কে দেখেছো। কারণ এই যে এই দুইটা মুভি আমি এই জায়গাতে কেন উল্লেখ করলাম, কারণ এই দুইটা মুভির প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড ভার্চুয়াল রিয়েলিটির উপর দ্বারা প্রভাবিত বা ভার্চুয়াল রিয়েলিটি দ্বারা তৈরিকৃত, যার সাথে বাস্তবের কোনো মিল নাই, কিন্তু বাস্তবেই হচ্ছে। ঠিক আছে? এটার জন্য আমি দুইটা মুভি দেখাচ্ছি, তোমরা অবশ্যই আমাকে মুভিগুলোর নাম কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবে। তো এই ত্রিমাত্রিক এবং দ্বিমাত্রিক সিমুলেশনের মাধ্যমে তৈরি হচ্ছে
ঐতিহাসিক সব ছবি, আমাদের এই সকল ঐতিহাসিক বিভিন্ন ছবিগুলো আমাদের তৈরি হচ্ছে। তারপরে দেখো আরেকটা বিষয়, যে অ্যাভাটারের সাথে কিন্তু তোমরা অনেক বেশি পরিচিত। আসলে অ্যাভাটারের মতো কিছু পৃথিবীতে ছিল কিনা আমরা কিন্তু কেউ জানি না। তো এটা বৈজ্ঞানিক কল্পকাহিনী। এবং দেখো ডাইনোসর, যে যুগে ডাইনোসর ছিল, সে যুগে কি মানুষ ছিল কিনা, মানুষের উপরে এরকম ডাইনোসর আক্রমণ করছে কিনা আমরা কিন্তু জানি না। এগুলো আমাদের জন্য পৌরাণিক কাহিনী। এই পৌরাণিক কাহিনী নির্ভর ছবি আমরা এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তৈরি করতে পারি। তারপরে দেখো এই ভার্চুয়াল রিয়েলিটির ফলে কিন্তু আমাদের কম্পিউটার ও যোগাযোগ, হ্যাঁ, কম্পিউটার ও যোগাযোগ আমরা অনেক বেশি কম্পিউটারের সাথে সম্পৃক্ত হয়ে গেছি, এবং কম্পিউটারের সাথে সম্পৃক্ত হওয়ার ফলে একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারতেছি। ইটস অলসো কাইন্ড অফ ভার্চুয়াল রিয়েলিটি। সে আমার পাশে নেই, তারপরে আমি তার সাথে কথা বলতে পারতেছি, আমি কিন্তু অনুভব করতে পারতেছি সে আমার পাশে আছে। বিষয়টা কিন্তু এমন, তাই না? যার সাথে আমি কথা বলি না কেন, ভিডিও কল, সে আমার কাছে নাই কিন্তু আমি অনুভব করতে পারি সে আমার কাছে আছে। হ্যাঁ, এইভাবে আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কম্পিউটার ও যোগাযোগ করতে পারি। ওকে। তো দেখো কম্পিউটার যোগাযোগের মাধ্যমে সার্কিট বা ডায়াগ্রাম ডিজাইন, সার্কিট বা ডায়াগ্রামের যে ডিজাইনটি আছে এটা ইনশাল্লাহ তোমরা তৃতীয় অধ্যায় যখন করবা, তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশের মধ্যে আছে ডিজিটাল ডিভাইস যেটি আছে, সেই জায়গাতে তোমরা সার্কিট বা ডায়াগ্রাম ডিজাইন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে পারবে আশা করি। কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার তৈরি করতে পারবে, যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার তৈরি করতে পারবে এর মাধ্যমে, যে স্যার ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আবার হার্ডওয়্যার কিভাবে তৈরি করে, যারা গ্রাফিক্স ডিজাইনার গ্রাফিক্সের কাজ করে, যারা আর্কিটেকচার, তারা কিন্তু প্রথমে এই ভার্চুয়াল রিয়েলিটিতে বিভিন্ন অংশগুলোকে যুক্ত করার চেষ্টা করবে। দেখবে যে গাড়ি যারা তৈরি করে, স্পেশালি গাড়ি যারা তৈরি করে, হ্যাঁ, কার ডিজাইন বা এরকম অনেক ডিজাইনগুলো তারা দেখবে পার্ট বাই পার্ট এগুলোকে বসাচ্ছে কম্পিউটারের মধ্যে, অনেক কাজ করতেছে। হ্যাঁ, সো এই কাজগুলো তাদের কাছে ইজি হচ্ছে, সফটওয়্যার তৈরি ইত্যাদি কাজগুলো তোমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করতে পারো। ব্যবসা বাণিজ্যের একটা বিশাল প্রভাব ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে পড়তেছে। কিভাবে হয়? ব্যবসায়িক যে সকল কর্মচারী আছে তাদেরকে আমরা ভার্চুয়াল একটা পরিবেশ তৈরি করে দিয়ে প্রশিক্ষণ দিতে পারতেছি, এবং আমাদের উৎপাদিত বা প্রস্তাবিত যে পণ্যটি আছে তার কৌণিক উপস্থাপন করতে পারতেছি, যে এই প্রোডাক্টটা সম্পর্কে। যেমন তোমরা অ্যাপেল ফোন লঞ্চ তোমরা দেখেছো, অ্যাপেলের যে আইফোন আছে, এই আইফোন যখন লঞ্চ করে তার কিন্তু একটা কৌণিক উপস্থাপন আমরা দেখি। বা নট অনলি অ্যাপেল, যে কোনো ফোন যখন নতুন আসে, নতুন কোনো মডেল আসে, সেগুলো কিন্তু কাস্টমারের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়। সো এতে করে কাস্টমার কি করতে পারে, একটি ধারণা লাভ করতে পারে যে এই ডিভাইস সম্পর্কে, একটু ধারণা না, পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে পারে। এর ফলে পণ্যের গুণগত মানটা যাচাই করাটা খুব সহজ হয়, এবং পণ্যের ক্ষতিকারক দিক এবং পার্শ্ব প্রতিক্রিয়া আমরা খুব সহজেই নিরূপণ করতে পারি। আর ভোক্তার কাছে পণ্য ব্যবহারের পদ্ধতি ও সুবিধাদি উপস্থাপন করতে পারি। যখন আমি দেখাচ্ছি যে এই ফোনটা লঞ্চিং সিরিমনিতে ফোনটা কেমন, ফোনটা কিভাবে ব্যবহার করতে হবে, এর ক্যামেরার ফাংশন গুলা কি কি, তাহলে কিন্তু ব্যবহারকারী খুব ইজি প্রসিডিউরে এর প্রত্যেকটি টপিকস বা প্রত্যেকটি বিষয়কে তারা ব্যবহার করে কি করতে পারতেছে, সুবিধা গ্রহণ করতে পারতেছে, এবং সে পদ্ধতিটা তাদের কাছে খুব ইজি হয়ে উঠতেছে। সো এটাও ভার্চুয়াল রিয়েলিটির একটা বিশাল অবদান। তারপরে দেখো ভার্চুয়াল রিয়েলিটির অন্য আরেকটি অন্যতম যে প্রভাব আছে সেটি হচ্ছে শিক্ষা ক্ষেত্রে। যেমন আমি তোমাদের এখন ক্লাস নিচ্ছি, আমি যদি সরাসরি ক্লাস নিতাম অনেকে বোর হতাম, অনেকে কথা বলতা, সাইড টক করতা, কিন্তু এখন দেখো আমি তোমাদের মনিটরের স্ক্রিনের মাধ্যমে স্লাইড প্রেজেন্টেশন দিয়ে ক্লাসটি নিচ্ছি। কেউ যদি নাও চাও তারপরে এরকম কার্টুন ভিডিও ইত্যাদি দেখে কিন্তু ক্লাসটির প্রতি আকৃষ্ট হবে। এতে করে তোমার দুইটি সুবিধা হবে, তুমি বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে পারলে বা বিষয়টি শিখলে, এবং বিষয়টি বাস্তবে দেখে অনেক কিছু শিখতে পারলে। কারণ প্র্যাকটিক্যাল নলেজ কিন্তু মুখস্থ যে মেমোরাইজিং নলেজ আছে তার চাইতে অনেক বেশি ফ্রুটফুল একটি রেজাল্ট আমাদেরকে দেয়। সো শিক্ষাক্ষেত্রে একটা বিশাল প্রভাব আমাদের পড়ে। শিক্ষার যে জটিল ও কঠিন বিষয়গুলো আছে আমরা সহজেই উপস্থাপন করতে পারি, পাঠদানে যে সহজ ও চিত্তাকর্ষক এবং হৃদয়গ্রাহী আমরা করতে পারি এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। স্বাস্থ্যসেবা দেখো, এখন কিন্তু ধরো কারো হাত ভেঙে গেছে, এই হাত কোন জায়গা দিয়ে ভেঙে গেছে সেটা কিন্তু আমরা এক্স-রে এর মাধ্যমে জানতে পারি। এই যে এক্স-রে যে তোমার করলো, তোমার হাতের হাড্ডির একটা প্রতিকৃতি একটা ফিল্মের মাধ্যমে দিল, সো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ভার্চুয়াল রিয়েলিটি। তারপরে দেখা গেল কারো এমআরআই করতেছে, দেখো এই জায়গাতে একটা লোকের এমআরআই করতেছে বা সিটি স্ক্যান করতেছে, এর মাধ্যমে তার দেহের কোন জায়গাতে কি আছে সবকিছু কিন্তু কি করা যাচ্ছে, নিরূপণ করা যাচ্ছে। এবং এখন বিভিন্ন অপারেশন যেগুলো আছে, এই সকল অপারেশন বা সার্জারি গুলা বিভিন্ন সিমুলেশনের মাধ্যমে সূক্ষ্মভাবে সম্পন্ন করা যাচ্ছে, তাই না? আমরা খুব সহজে এখন হার্টের মধ্যে রিং ঢুকা দিচ্ছি, রিং প্রতিস্থাপন করা যাচ্ছে, হার্টে ব্লকটা আমরা সারিয়ে দিতে পারতেছি। এরকম বড় বড় যে সকল অপারেশন গুলো আছে ছোট ছোট ছিদ্রের মাধ্যমে আমরা এখন করে ফেলতে পারতেছি।
তো এই সূক্ষ্ম কাজগুলো আমরা মনিটরের সাহায্যে পর্যবেক্ষণ করে করি, যেটার জন্য আমাদের আর কাটাছেঁড়া করা লাগে না। যে আমরা একটা ক্যামেরা ইনপুট করে দেই ভেতরে, একটা সূক্ষ্ম তারের মাধ্যমে একটা ক্যামেরা দিয়ে দিচ্ছি, অতি সূক্ষ্ম লেন্স, যে লেন্স দিয়ে দিয়ে আমরা ভেতরে সবকিছু দেখে আমরা ছোট্ট মেশিনের মাধ্যমে কাটাছেঁড়া করে বের করে নিয়ে আসতে পারতেছি, এবং নতুন চিকিৎসা সম্পর্কে আমরা ধারণা এবং প্রশিক্ষণ দিতে পারতেছি, তাই না? ওকে, তারপরে দেখো আমরা ভার্চুয়াল রিয়েলিটি, তোমরা কিন্তু অনেক বেশি অ্যাডিক্টেড যেটার উপরে গেমস তৈরি, আমরা গেমস তৈরি করতে পারতেছি, আমরা গেমস খেলতে পারি, তাই না? ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক প্রয়োগ হচ্ছে গেমস তৈরি করতে। এখন এই গেমস তৈরি করতে বাজারে যে সকল মডেলগুলো অনুসরণ করা হয় সেগুলোর নাম একটু নোট ডাউন করে রাখবে। ভার্চুয়াল স্পোর্টস, ভার্চুয়াল পুলিশ কপ ইত্যাদি, এরকম অনেকগুলো নাম আছে, অনেকগুলো মডেল আছে। এই সকল নাম এবং মডেলগুলো অনুসরণ করেই মূলত গেমসগুলো তৈরি করা হয়। তারপরে দেখো ভার্চুয়াল রিয়েলিটিতে আমরা গাড়ি চালানোর প্রশিক্ষণ, যেটা একটু আগে তোমরা দেখলে, তোমাদের স্লাইডের প্রথমে আমি দেখিয়ে দিয়েছি যে আহ, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বা কৃত্রিম পরিবেশের মাধ্যমে কিভাবে গাড়ি চালানো যায়। এতে করে কি হচ্ছে তোমার সুবিধা? যে এতে করে সুবিধা হচ্ছে গাড়ি চালান প্রশিক্ষণ তোমরা নিতে পারতেছো, এবং গাড়ি চালানোর বিভিন্ন বিষয়ের বাস্তব ধারণা তোমরা লাভ করতে পারতেছো। গাড়ি নাই, কিন্তু গাড়ি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে পারতেছো। ফলে প্রশিক্ষণার্থী দ্রুত গাড়ি চালানো শিখে যেতে পারতেছে এবং রোডে গাড়ি নিয়ে নামতে পারতেছে। তারপরে দেখো কিছু সোলজার্সকে আমরা দেখতে পারতেছি, তাই না? ওকে, এই সোলজার্স সেনাবাহিনী, সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ আমরা কি করতে পারতেছি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে গ্রহণ করতে পারতেছি। তো চলো আমরা দেখি সেনাবাহিনী কি করে। সেনাবাহিনী তার অস্ত্র চালনা শিখতে পারে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। ঠিক আছে, এই অস্ত্র চালনা আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমাদের যে সোলজার্স আছে তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি। ওকে, আধুনিক যুদ্ধাস্ত্রের ব্যবহার আমরা তাদেরকে শিখাতে পারি। সেনাবাহিনী প্রশিক্ষণে রাতে কিভাবে যুদ্ধ পরিচালন করতে হবে সেটা তারা ধারণা লাভ করতে পারে, শত্রুর অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারে ইত্যাদি। উন্নত যুদ্ধ সামগ্রী ব্যবহারে কম সময়ে তারা নিখুঁতভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে। এরপরে দেখো বিমান বাহিনী যারা আছে, বিমান বাহিনীর প্রশিক্ষণের ক্ষেত্রে ফ্লাইট সিমুলেশন তারা ব্যবহার করে। ফ্লাইট সিমুলেশনটা হচ্ছে যে বৈমানিককে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা কৃত্রিম পরিবেশ তৈরি করা, সে বিমানে নেই কিন্তু বিমানে পরিবেশ তৈরি করে দেওয়া, এবং বৈমানিককে প্রশিক্ষণ দেওয়ার যে প্রযুক্তি তাকে বলা হয় ফ্লাইট সিমুলেশন। তো এই ফ্লাইট সিমুলেশন ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তারা নিতে পারতেছে। বিমান চালনার প্রশিক্ষণ তারা নিতে পারে, প্যারাশুট ব্যবহার তারা শিখতে পারে ইত্যাদি। বিমান বাহিনীর কাজ তারা করতে পারে। মনুষ্যবিহীন বিমান, দেখো তোমরা ডান পাশে যদি দেখো চিত্রটার দিকে, তাহলে তোমরা বলে ফেলবে যে এটা ড্রোন। হ্যাঁ, ড্রোন, এটা মনুষ্যবহীন বিমান পরিচালন। ঠিক আছে, এবং এই যে ড্রোনটা আছে, ড্রোনটা তোমরা জানো যে তোমরা হাতে তোমাদের মোবাইল ফোন বা ড্রোনের নির্দিষ্ট যে ডিভাইস আছে, ঠিক আছে, এই ডিভাইসটি দিয়ে কি করতে পারো, কন্ট্রোল আপ করতে পারো। তারপরে আছে রাডার। হ্যাঁ, এটা ওয়ান কাইন্ড অফ ড্রোন। এই রাডার দিয়ে তোমরা শত্রু মিত্র বিমান শনাক্তকরণ করতে পারো এবং সেগুলোকে ধ্বংস করে দিতে পারো। দেখো তারপরে কিন্তু জাহাজ দেখলেই তোমরা মনে করো যে এখন আমরা নৌবাহিনী সম্পর্কে আলোচনা করব। তার মানে সশস্ত্র বাহিনী যারা আছে তারা সবাই ভার্চুয়াল রিয়েলিটির দ্বারা খুব প্রভাবিত, তাই না? ওকে, তারপরে দেখো নৌবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ তাদেরকে আমরা দিতে পারি। ডুবো জাহাজ আমরা চালানো তাদেরকে শিখাতে পারি। শত্রু জাহাজের নির্দিষ্ট অবস্থান আমরা তাদেরকে নির্ণয় করে দিতে পারি। রাত্রিকালীন তাদেরকে যুদ্ধ পরিচালন করতে সহায়তা করতে পারি, তাই না? ওকে, তারপরে চলে আসো আমরা নগর পরিকল্পনায়ন। ঠিক আছে, সিটি প্ল্যানিং যেটি আছে, এই নগর পরিকল্পনায়নে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব ব্যাপক। যে তোমরা দেখো যে এখন বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট হচ্ছে, সেগুলো আমাদের কাছে কৃত্রিম ভাবে বা কার্টুনাইজ ভাবে উপস্থাপন করা হয়। এতে করে কিন্তু আমরা ধারণা লাভ করতে পারি, তাই না? যেমন আমাদের বর্তমানে বাংলাদেশে খুব আলোচিত বিষয় হচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতুটি কেমন হবে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি কি করেছে? একটি চ্যালেঞ্জ নিয়ে এই পদ্মা সেতুটি তৈরি করতেছে। এই পদ্মা সেতু কেমন হবে? পদ্মা সেতুটি কেমন, বা এটা এনভায়রনমেন্টটা কেমন হতে পারে, বা এটা কেমন দেখাতে পারে? এটা কিন্তু একটা ভার্চুয়াল সেগমেন্ট, আমরা ইউটিউবে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু দেখতে পারো। সো আমরা কিন্তু আগেই দেখে নিচ্ছি যে পদ্মা সেতু হলে কেমন হবে, তাই না? সো এই যে একটা ধারণা আমরা লাভ করলাম, এটা কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা লাভ করলাম। তো নগর পরিকল্পনায় তুমি কোন নগর গড়ে তুলবে, এটা কেমন হবে? ছবিগুলো দেখলে আশা করি তোমরা ধারণা লাভ করতে পারো। নগর উন্নয়নের রূপরেখা, যাতায়াত ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারো। তারপরে মহাশূন্য অভিযান, মহাশূন্য অভিযান মানে সৌরজগৎ নিয়ে গবেষণা ইত্যাদি তোমরা ভার্চুয়াল রিয়েলিটি, কারণ সৌরজগতে যাওয়া সম্ভব না, রেগুলার কি প্রতিদিন সৌরজগতে যাওয়া সম্ভব না, কিন্তু এই মহাকাশ যে অভিযানটি আছে বা মহাশূন্যের যে অভিযান আছে, এটাও তোমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে
গ্রহণ করতে পারো। কিরকম? এই প্রযুক্তি প্রয়োগ করে ত্রিমাত্রিক সিমুলেশন তৈরির মাধ্যমে মহাকাশ বা জ্যোতির্বিজ্ঞানের ছাত্র শিক্ষকরা সৌরজগৎ বা মহাকাশের গ্রহ বা গ্রহাণুপুঞ্জের অবস্থান, গঠন ও প্রকৃতি ও গতিবিধি সম্পর্কে কি করতে পারে? ধারণা লাভ করতে পারে। গ্রহর মধ্যস্থ বিভিন্ন বস্তু বা প্রাণের অস্তিত্বের উপস্থিতি সম্পর্কে সহজেই ধারণা লাভ করতে পারে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। তারপরে দেখো আমরা চলে যাই ইতিহাসের ক্ষেত্রে এবং বিভিন্ন ঐতিহ্যের রক্ষায় আমাদের ভার্চুয়াল রিয়েলিটি কিভাবে সাহায্য করে। তো আমরা অনেক সময় কোথায় যাই? মিউজিয়ামে যাই, জাদুঘরে যাই। এই জাদুঘরটা যদি আমাদের কি করে, এরকম ভার্চুয়াল রিয়েলিটি রিলেটেড করে দেয়, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো? আমাদের ঐতিহ্যটা কেমন ছিল, আমাদের ইতিহাস কেমন ছিল, আমরা ধারণা লাভ করতে পারি। এতে করে দর্শনার্থী মুগ্ধ হয়ে যাবে এবং সেই বিষয় সম্পর্কে একটা বাস্তব ধারণা লাভ করতে পারবে। এতে করে কিন্তু জাদুঘরের প্রতি বা এই ধরনের ইতিহাসের প্রতি যারা সাধারণ জনগণ আমরা আছি, দর্শনার্থী যারা আছি, শিক্ষার্থী যারা আছি, অনেক বেশি কি হয়ে যাব? এগুলোর ভেতরে অ্যাডিক্টেড হয়ে যাব বা এগুলোর প্রতি আমরা অনেক বেশি আসক্ত হয়ে যাব এবং আমরা চেষ্টা করব এই ইতিহাস থেকে আমাদের যে ঐতিহ্যগুলো আছে সেই ঐতিহ্যগুলোকে রক্ষা করার জন্য বা আমাদের ঐতিহ্যগুলো কি ছিল সেগুলো জানতে আমরা পারবো। তো এর মাধ্যমে আমাদের ভার্চুয়াল রিয়েলিটির যে টপিকগুলো ছিল আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা টপিকগুলো বুঝতে পেরেছো। ভার্চুয়াল রিয়েলিটির এই সকল প্রভাবগুলোই থাকে। তো এখন ভার্চুয়াল রিয়েলিটির যে টপিকটা পড়ার পরে তোমাদের যে একক কাজটি থাকবে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এটি জানাবে যে ভার্চুয়াল রিয়েলিটিতে কি ধরনের ইমেজ তৈরি হয়। ভার্চুয়াল রিয়েলিটিতে কি ধরনের ইমেজ তৈরি হয়? ক একমাত্রিক, খ দ্বিমাত্রিক, গ ত্রিমাত্রিক এবং ঘ চতুর্মাত্রিক। তো কোনটি সঠিক উত্তর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরপরে তোমাদের দলীয় কাজ। এখন তো করোনার ফলে কলেজ বন্ধ, সো দলীয় কাজ করা সম্ভব না। তো তোমরা একা একা করার চেষ্টা করবে সবগুলো কাজ। ভার্চুয়াল রিয়েলিটি প্রত্যেক জীবনে কোন কোন বিষয়ের উপর প্রভাব ফেলছে তোমার মনে হয়? অবশ্যই আনসার করবে। ভার্চুয়াল রিয়েলিটিতে কার ড্রাইভিং এর ক্ষেত্রে কি কি প্রভাব ফেলছে সেটিও তোমরা একটু করে নিবে বাসায়। ভার্চুয়াল রিয়েলিটি কেন সেনাবাহিনী প্রশিক্ষণের ক্ষেত্রে কি প্রভাব ফেলছে সেটিও তোমরা একটু বাসায় করে নিবে। তো এখন মূল্যায়ন। আশা করি তোমরা অবশ্যই এখন বলতে পারবে ভার্চুয়াল রিয়েলিটি কি। ভার্চুয়াল রিয়েলিটিটা কি অবশ্যই তোমরা বলতে পারবে। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও ভার্চুয়াল রিয়েলিটি কি। তারপরে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব মূল্যায়ন করো, যেটি তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে। আরেকটি বিষয় মাথায় রাখবে, আমরা যে অনলাইনে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, অনলাইনে আমরা যে সকল কাজগুলো দিচ্ছি, এই কাজগুলো অবশ্যই তোমরা খাতাতে নোট ডাউন করে রাখবে। কারণ আমরা যখন সরাসরি তোমাদেরকে ক্লাস নিব তখন কিন্তু আমরা এই টপিকগুলো তোমাদের কাছ থেকে জানতে চাবো এবং দেখতে চাবো। তো অবশ্যই এই কাজগুলো তোমরা কমপ্লিট করবে। এখন বাড়ির তোমাদের যে কাজটি থাকবে, শিক্ষাক্ষেত্রে কিংবা শ্রেণীকক্ষে ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে শিক্ষা গ্রহণের বিষয়টিকে কিভাবে আরো আকর্ষণীয়, রোমাঞ্চকর গড়ে তোলা যায় সে বিষয়ে একটি পরিকল্পনা তৈরি করো। দ্যাট মিন্স ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ এক কথায় প্রকাশ। এই প্রশ্নটি তোমরা বাসায় কমপ্লিট করার চেষ্টা করবে। তো আশা করি আজকের যে ক্লাসটি আছে স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। একটু জটিল টপিক, আশা করি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং বাসায় নিয়মিত পড়াশোনা করবে। শুধু আমার আইসিটি সাবজেক্ট না, ইউটিউবে প্রত্যেকটি ক্লাস তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে এবং যদি কোনো সমস্যা থাকে বিভাগীয় শিক্ষকের সাথে যোগাযোগ করবে। তিনি অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবে। আর যেহেতু আমরা করোনার এখন দ্বিতীয় ঢেউতে আছি বা দ্বিতীয় স্টেপে আমরা আছি, খুবই রিস্কি একটি সময়, উইন্টার সিজন চলে আসছে, করোনা একটু বেড়ে যাচ্ছে। তো তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাসা থেকে বের না হওয়াটাই তোমাদের জন্য বেটার। তারপরে যদি বের হও মাস্ক ব্যবহার করবে, অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার সাথে রাখবে। পরিবারের সবাইকে নিয়ে সুরক্ষিত থাকো, নিরাপদে থাকো এবং সুস্থ থাকো। এই কামনায় আমি আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।